দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গত ২৪ ঘন্টায় এই অভিযানে সারা দেশ থেকে ১,০০০-এরও বেশি আটক করা হয়েছে। আজও ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আন্দোলনকারীদের দাবি দেওয়ার কারণে সড়কগুলো অবরুদ্ধ ছিল। এর মধ্যে বিকেলে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষও হয়েছে। এসব বিষয়সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আপনার কাছে আসতে যাচ্ছি যে এই যে গতকালকে থেকে শুরু হলো অপারেশন ডেভিল হান্ট বলা হচ্ছে একে, এবং এর মধ্যে গত ২৪ ঘন্টায় আমি একটু আগে বলছিলাম যে প্রায় ১,০০০-এরও বেশি আটক করা হয়েছে সারা বাংলাদেশ থেকে, এবং গাজীপুরে শুধু গাজীপুর থেকে ৮২ জন আটক করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু পতিত যেই পলিটিক্যাল পার্টি, স্বৈরাচার সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, তারা আওয়ামী লীগ, তাদের নেতাকর্মীদেরও আটক করা হয়েছে। এবং প্রথম থেকেই এই অভিযানের শুরু থেকেই সরকার পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি আসলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এটি করা হচ্ছে, কারণ সরকারের কাছে খবর আছে যে তারা নাশকতা করতে পারে সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে। আপনার কি মনে হয় যে এই অপারেশন আসলে কতটুকু কাজে দেবে? কারণ গত ৬ মাসে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন একটা উন্নতি হয়নি। আপনারাও বিভিন্ন সময় বলেছেন, টেলিভিশনে, গণমাধ্যমে বলেছেন, বাইরেও বলেছেন, পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে। কি মনে হয় আপনার, সাইফুল হক? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আলাউদ্দিন, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথমত অপারেশন ডেভিল হান্ট, তো ভাষার মাসে একটা বাংলা ভাষা দিয়ে ইংরেজি নাম না নিয়ে একটা বাংলা বললে হয়তো জিনিসটা বুঝতে হয়তো সুবিধা হতো। সেটা কীরকম হতে পারে ডেভিল হান্টের বাংলা? না, সেটা তো হয়তো আলোচনা করে। তো ডেভিলকে, শয়তানকে, তো শয়তানের এক নাম তো ইংরেজিতে ডেভিল। এখন আমরা কি শয়তানকে খুঁজছি? তো অথবা আমাদের এখানে ইংরেজি শব্দের মধ্যে কেউ কেউ বাড়তি এটা জোশ খুঁজে পান আর কি। এটা একটা সাধারণ একটা মনস্তাত্ত্বিক জায়গাটা। রেগে মেগে কথা বললে বাংলা না বলে ইংরেজিতে গালি দেয়। আর আমাদের আরেকটা খুব কি বলবো, আমাদের জিনগত সমস্যা কিনা, ইংরেজি গালি দেওয়ার পরে এটাকে আবার বাংলা করে দেয় আর কি। আবার ইংরেজি বললো, পরে আবার এটাকে আবার বাংলা করে। তো এগুলো বহু দশক ধরে আমি একদম ছোটকাল থেকে এগুলো দেখে আসছি, শুনে আসছি। আপনার মূল প্রশ্ন যেটা, যে অপারেশন ডেভিল হান্ট, তো প্রথমত যে ডেভিল যারা ছিলেন, মানে মানুষের চোখে, দেশের অধিকাংশ মানুষের চোখে, আমরা যারা বিরোধী শিবিরে যারা ১৬ বছর বা ৩৬ দিন জানবাজি করে যারা লড়াই করেছি, এবং যারা মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, এবং ১৬ বছরে গুম, খুন, সন্ত্রাস এবং একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশকে যারা একটা ত্রাসের রাজত্বে যারা পরিণত করেছিল, একদিকে দখলদারিত্ব আর একদিকে ত্রাসের রাজত্ব। এর একটা রাজনৈতিক আসপেক্ট আছে, সামাজিক দিক আছে, অর্থনৈতিক ক্ষেত্র অনেক বড় বড় চাই আছেন। যদি ডেভিল বলতে চান, তাহলে অধিকাংশ ডেভিলরা গত ৬ মাসে তারা অধিকাংশ তারা ধরাছোঁয়ার বাইরে। তারকা ডেভিলরা অনেকে তারা পালিয়েছেন, কেউ পরপর পালিয়েছেন, এবং গত ৬ মাস ধরে, এবং এই পালানোটা এখনও অব্যাহত আছে, যেটুকু গণমাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখি। অনেক হয়তো আত্মগোপনে আছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের অভিযোগ আছেন। রাজনৈতিক সিদ্ধান্তের যারা অংশীদার তারা তো আছেনই, সরাসরি ফিল্ড লেভেলে যারা শুধু অপরাধগুলো, হত্যা থেকে শুরু করে অপরাধ যারা সংগঠিত করেছেন, তারা অধিকাংশ ধরাছোঁয়ার বাইরে। আর তারপরে ৬ মাসে তো সরকারের তো তাদেরকে অনেক আগেই আইনের আওতায় আনা দরকার ছিল।
আমি উদ্যোগটা আমি মনে করি দেরিতে হলেও খারাপ না। আমি নিশ্চয়ই হয়তো আমি ইতিবাচকভাবেই দেখতে চাইবো আমি যে সত্যি সত্যি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল বা অভিযোগ আছে, এক, যারা সম্ভাব্য আমাদের এই গণজাগরণ গণ অভ্যুত্থানের এটাকে ব্যর্থ করা, আমরা যেটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল পার করছি, নানা চেহারায় পতিত ফ্যাসিস্ট রেজিম যেভাবে তারা ফেরার চেষ্টা করছে, আমরা প্রায় প্রতি সপ্তাহে আমরা কোনো না কোনো ঘটনা লক্ষ্য করি। তো সম্ভাব্য তাদেরকে যদি আইনের আওতায় আনা যায়, নিশ্চয়ই এটা আমি ভালো উদ্যোগ মনে করব। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা করতে যেয়ে একটা আশঙ্কার জায়গা, আমাদের অতীতের যে অভিজ্ঞতা, যাদেরকে গ্রেপ্তার করার কথা, আইনের আওতায় আনার কথা, একটা বিশাল অংশ সাধারণ মানুষ, আর যারা নানা কারণে, ভুল তথ্য, অপতথ্যের কারণের জন্য, অনেকে ব্যক্তিগত প্রতিহিংসার কারণের জন্য, অনেকে এই সমস্ত বাহিনীগুলোকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে প্রভাবান্বিত করে তাদেরকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয়, এবং নানা অতীতত নির্যাতন নিপীড়ন হয়েছে, অনেকে গুম হয়েছেন, অনেকে থানার ভেতরে কাস্টডিতে এসে অনেকের প্রাণ গেছে, অনেকে অত্যাচারিত হয়েছেন। আমরা নিশ্চয়ই আশা করব যে এবার ক্ষমতার অপপ্রয়োগ হবে না, অপরাধীরা চিহ্নিত হবেন, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে। অনেক সময় একজন ধরুন যার বিরুদ্ধে অভিযোগ, তাকে পেল না, গোটা পরিবারকে প্রচণ্ড হেনস্থার শিকার হতে হয়েছে। এটা আমাদের একটা সাধারণ অভিজ্ঞতা বিগত বছরগুলোতে। তা আপনি অপারেশনের নাম করে প্রকৃত অপরাধী বা যারা নাশকতাকারী তাদেরকে আইনের আওতায় আনেন, চিহ্নিত করেন, কিন্তু সাধারণ মানুষ অথবা একজনের জন্য গোটা পরিবার বা গোটা অঞ্চল যদি সেখানে অরক্ষিত হয়ে যায়, সেটা কিন্তু খুব বিপজ্জনক। তাতে কিন্তু এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে, দেখা যেতে পারে। এ ব্যাপারে আরও সতর্কতার সাথে, সাবধানতার সাথে এগুলো আমি মনে করি দেখা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ যে আরেকটা বলি, পরে আসবো, ডেভিলরা শুধুমাত্র পতিত ফ্যাসিবাদী সরকারের মধ্যেই ডেভিলরা ছিলেন না, ডেভিলরা সমাজের নানা অংশের মধ্যে ছিলেন। আমি বলেছি রাজনৈতিক তৎপরতার বাইরেও যে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক নানা ক্ষেত্রে অনেকে গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত, সবাইকে যদি আপনি আইনের আওতায় আনতে পারেন, তাহলে নাগরিক হিসাবে এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয় হবে। ধন্যবাদ। আমরা একটু আমাদের হাতে একটু সময় একটু কম, তো আমরা আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাচ্ছি, যেটি সাইফুল হক সবার শেষে উল্লেখ করেছেন যে এই যে পতিত স্বৈরাচার যারা, আমরা কিন্তু গত 6 মাসে দেখেছি যে তাদের বিশেষ করে এই তারকা ডেভিলরা কিন্তু বেশিরভাগই দেশের বাইরে। তাহলে কাদেরকে ধরার জন্য এই অপারেশনটা শুরু হলো, আপনার কি মনে হয়? বা আপনি যেই সংগঠনের সাথে জড়িত আছেন, তাদের সেই সংগঠনের ভাষ্যটা কি, যে কাদেরকে ধরার জন্য এই অপারেশনটা শুরু হলো? আপনারাই বলছেন বিভিন্ন সময় যে তারা নাই, দেশ থেকে পালিয়ে গেছেন, একটু আগে সাইফুল ভাই বলছিলেন। তো আপনার কি মনে হয় যে এটি কাদেরকে ধরার জন্য হলো? ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। মূলত যে ঘটনাটি ঘটেছে 5 ফেব্রুয়ারিতে, শেখ হাসিনা যে এখানে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন এবং একই সাথে তিনি বাংলাদেশের যে বিপ্লবী শক্তি গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন, শহীদ আবু সাইদের মৃত্যুকে তিনি একটি ষড়যন্ত্র হিসেবে দেখেছেন এবং তিনি এই ঘটনাটিকে পরিপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা প্রভাবিত অথবা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন। অভ্যুত্থানের 6 মাস পর এমন মিথ্যাচার এবং ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারত থেকে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে তরুণ প্রজন্ম, বিশেষ করে এই অভ্যুত্থানে একটা যুদ্ধংদী অবস্থার মধ্য দিয়ে যারা আপাতভাবে এখান থেকে বিতাড়িত হয়েছে এবং যারা অভ্যুত্থানের পক্ষ শক্তি, তারা এখন সামহাও বাংলাদেশকে পুনর্গঠন করার কাজে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার কাজে ব্যস্ত আছে। একই সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তের হিস্সা হিসেবে নতুন রাজনৈতিক দল তৈরির প্রয়াসেও আছেন। এই সময়ে যখন এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা সাবেক পতিত স্বৈরাচার থেকে আসে এবং এর সাথে যখন বাংলাদেশে তাদের দোসররা, এটার সাথে আপনার সম্মিলিতভাবে আপনি দেখেছেন একই সময়ে বেনজির, একই সময়ে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, তারা বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ মনে করে এখানে গৃহযুদ্ধের ডাক দিয়েছে এবং কিছু কিছু জায়গায় এখানে সংখ্যালঘুদের বাড়িতে হামলা হবে এরকম সলা পরামর্শ হচ্ছে বলে রিউমার ছড়িয়ে এখানে উস্কে দেওয়ার চেষ্টা চলেছে। আপনি জানেন গত 6 মাস এই সরকার অনেকগুলো আন্দোলন ফেস করেছে। একই সাথে ভারত থেকে মিডিয়া কু হয়েছে,
বাংলাদেশের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার সব ধরনের হীন চেষ্টা ভারত থেকে করা হয়েছে। আমরা যখন দেখি যে সংখ্যালঘু কার্ড যখন ব্যর্থ হয়েছে, জঙ্গিবাদ কার্ড যখন ব্যর্থ হয়েছে, গণঅভ্যুত্থানের নায়কদের প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া যখন ব্যর্থ হয়েছে, তখন ইভেন এমন হয়েছে ডক্টর ইউনূসের মতো একজন ট্রুলি সেকুলার এবং গ্লোবালি অ্যাক্লেইমড সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্টকে যখন প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, এই সময়ে এই ধরনের ষড়যন্ত্র আমরা মনে করি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের যারা যুক্ত ছিলেন তারা এখানে আছেন। এখন ডেভিল নাম নিয়ে সাইফুল ভাই যে প্রশ্ন তুলেছেন, এটা নিয়ে আমারও এখানে কনসার্ন আছে, বাট সেটা খুব গুরুত্বপূর্ণ না এই সময়ে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ন্যূনতম আইনের শাসন প্রতিষ্ঠার যেই রাষ্ট্রযন্ত্র আছে, সেই যন্ত্রগুলো যথাযথ ব্যবহার হচ্ছে। বাংলাদেশের নাগরিকরা, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা এটা দেখতে চায় এবং সরকারের কাছে মিনিমাম এই প্রত্যাশাটুকু করতে চায়। এই অপারেশন হোক। পতিত ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের মাধ্যমে উনি এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের ভেতরে। তো তার পরবর্তীতে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করলাম, সেই উস্কানিতে কিন্তু কিছু লোক পা দিল। আপনার কি মনে হয় যে উস্কানিতে, আমরা জানা সত্ত্বেও, আমরা জানি যে উস্কানি দিয়েছেন উনি, তাহলে আমি কেন উস্কানিতে পা দিব? কি মনে হয় আপনার? উস্কানিতে কেন পা দিবে এই বিষয়টা যারা উস্কানিতে পা দিয়েছে তারা বুঝলে হয়তো বা না, সেটা কিন্তু সেই উস্কানিতে আপনাদের দল বা আপনাদের সহযোগী সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও কিন্তু দিয়েছে। এটা আমরা দেখেছি। তো সেটি বিবেচনায় রেখেই বলবেন। না, প্রথমত আমরা যেটা আগেও বলেছি, এখনো বলছি যে আমরা কোনো ভাঙচুর কিংবা এই ধরনের কোনো ভ্যান্ডালিজম কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডকে সমর্থন করি না। এবং আমরা মনে করি যে বাংলাদেশ গত 6 মাসে ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কার্যকর হচ্ছে এবং বাংলাদেশের যেই পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীগুলো নিষ্ক্রিয় ছিল তারাও ধীরে ধীরে মরালস ফিরে পাচ্ছেন এবং তারা সক্রিয় হচ্ছেন। এই অবস্থায় যখন এই ঘটনাটি ঘটলো, তখন এই ঘটনাটি কোনো ক্রমে কাম্য নয়। তবে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, ধরেন এই ধরনের আপনার উস্কানিমূলক ব্যাপার, এটা আসলে কিভাবে রেসপন্স করা উচিত ছিল। শেখ হাসিনা আসবে, বক্তব্য দিবে, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং অভ্যুত্থানের শক্তিকে সরাসরি হুমকি দিবে যে তোমাদের জন্য ফাঁসির কাষ্ঠ অপেক্ষা করছে। হ্যাঁ, উনি ওনার নেতৃত্ব নিয়ে সব কিছু নিয়ে করবে। এখন এটা কি চুপ করে থাকাটাই এখানে সমাধান ছিল, কিংবা এটা রেসপন্সটা কি হতে পারতো? এখন আপনি রেসপন্সটা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল রেসপন্স আসবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু গণ অভ্যুত্থানে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে, যারা গুলির মুখে নিজেকে পেতে দিয়েছিল, হ্যাঁ, এখন আপনাদের ওই যে অফিসের নিচেও যে রাস্তাঘাট আপনারা দেখেছেন নিশ্চয়ই, ধরেন ওই মানুষগুলো তো এখনো বেঁচে আছে। ওই মানুষগুলো এখন তারা একটা আপাত বিজয়ের অনুভূতি নিয়ে আছে। তাদের বিজয়কে যারা প্রশ্নবিদ্ধ করবে, তাদেরকে যারা এখন ডিহিউম্যানাইজ করার চেষ্টা করবে, তাদেরকে যারা হত্যাযোগ্য করে তুলবে, তারা তো অবশ্যই বসে থাকবে না। সেই প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, অভ্যুত্থানের বিপক্ষ শক্তি অথবা অভ্যুত্থান যাদের বিরুদ্ধে হয়েছিল, যাদের বন্দুকের নলকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল, তারা যখন আবার মারতে উদ্যত হচ্ছে, তখন তাদের রেসপন্সটা কি হতে পারে? আমরা অবশ্যই 32 নম্বর ভাঙা কিংবা দেশের অন্যান্য জায়গায় যা ঘটেছে তার জন্য সরকার এখন ডেভিল হান্ট কিংবা অন্যান্য আরও অপারেশন নিয়ে আসবে, সরকার চাপে পড়েছে, বৈশ্বিকভাবে তাকে অনেকগুলো রেসপন্স করতে হয়েছে, এটা সত্য। কিন্তু একই সাথে এটাও সত্য যে এখন আমরা দেখেছি ভারতের এখানে যে আপনার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে সরকার, একই সাথে বাংলাদেশে যে হাই কমিশনার দিল্লিতে আছেন তাকে ইন্ডিয়া ডেকে পাঠিয়ে বলেছে যে আসলে শেখ হাসিনা এখানে কি করছে না করছে, ইন্ডিয়ার এখানে আসলে কোনো হাত নেই। তার মানে এখানে একটা বিষয় ঘটেছে যে বাংলাদেশের যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ তার সক্ষমতার পরিচয় দিচ্ছে, এখানে আপনার কোনো সন্দেহ নেই। যেখানে আপনার ভারত কিন্তু সামহাও তার পরাজয় স্বীকার করতে হয়েছে যে না, আমাদের এখানে কোনো হাত নেই। মানে যে জিনিসটা কিছুদিন আগেও বলতো যে মানে আমরা তাকে এস্টাবলিশ করার জন্য যা করবে এবং এই সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবে না, আপনারা খেয়াল করেছেন। তারা বসে আছে, নির্বাচিত সরকার আসবে, তার সাথে তারা সম্পর্ক স্থাপন করবে। কিন্তু সেই প্রেক্ষাপটে আমরা দেখি যে তারা এখন প্রতিটি বিষয়ে আরও বেশি রেসপন্সিভ, আরও বেশি সংবেদনশীল হয়ে উঠছে। আমরা মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে রেসপন্সটা এসেছে, সেই রেসপন্সটা যথাযথ এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পলিসি যদি এরকম না হয়, তাহলে বাংলাদেশ আসলে এখানে তার আত্মমর্যাদা টিকতে পারবে না। আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে এখন শেখ হাসিনা কিংবা তার দৃশ্য যারা দোসররা ছিলেন, এখানে খুব অল্প সংখ্যক মানুষের দেশ ছেড়ে পালিয়েছেন, বাকিরা কিন্তু আমাদের সমাজে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠীর সাথে আত্মীয়তার সাথে যারা যুক্ত আছে তারা এখানে বিরাজ করছেন। এই মানুষগুলোকে কিন্তু সরকার গত 6 মাসে সামহাও বিভিন্ন কারণে, প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে এখন পর্যন্ত আসলে সিগনিফিকেন্ট কোনো অ্যাচিভমেন্ট দেখা যায়নি। আমার মনে হচ্ছে যে এই 5 ফেব্রুয়ারি ঘটনাটা ওয়াক আপ কল,
যে আসলে এখানে গণ অভ্যুত্থান শেষ হয়ে যায়নি, এখানে যারা বিপ্লবী শক্তি তাদের শক্তি নিঃশেষ হয়ে যায়নি, তাদের মধ্যে বিভাজন এমন পর্যায়ে যায়নি যে বাংলাদেশের স্বাধীনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অর্জিত যে বিজয়, সেই বিজয়টা ভুলুণ্ঠিত হয়ে যাবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, একটা যথাযোগ্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো তার কার্যক্ষমতা হারিয়েছে, যে প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থেই ফেসিবাদের ছোবলে পড়ে, ফেসিবাদের কবলে পড়ে প্রতিষ্ঠান নেই, সবগুলো প্রতিষ্ঠান একই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গাগুলো থেকে উত্তরণ ঘটিয়ে কিভাবে সামনের দিনগুলোতে রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করা যায়, আমার মনে হয় এই ঘটনাগুলোর মাধ্যমে সরকারের কাছে নতুন একটা আপনার প্রেরণা এসেছে। একই সাথে বিদ্যমান যে দলগুলো আছে যারা এখানে নির্বাচন বনাম সংস্কার এবং অন্যান্য আরও অনেকগুলো ছোট ছোট বিষয় নিজেদের মধ্যে একটা বিভাজন স্পষ্ট করছিল, তারা এখন টের পেয়েছে যে না, আসলে নিজেদের মধ্যে বিভাজনের এটা সময় না, এটা অভ্যুত্থানের সপক্ষ শক্তি, এখানে প্রতিযোগিতা থাকবে, এখানে কে সংসদে যাবে, কে এখানে রাষ্ট্র ক্ষমতার অথবা রাষ্ট্রের দায়িত্বে যাবে, সেটা নিয়ে প্রতিযোগিতা হতে পারে, সুস্থ প্রতিযোগিতা হতে পারে, কিন্তু এখানে মুখোমুখি কোনো সংঘর্ষ নেই, এখানে কোনো আদর্শিক সংঘাত নেই, এখানে ফেসিবাদী সময়ে জালিম এবং মজলুমের মাঝে যে সংগ্রাম, সেই সংগ্রামের কোনো বাস্তবতা এখানে বিদ্যমান নেই। এখানে যারা অবস্থিত আছে সবাই মজলুম, এবং সেই মজলুম আবার এক কাতারে এসে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে যদি আমরা এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করি, আমরা মনে করি যে এই ঘটনার প্রতি আপনি সুবিচার করতে পারবেন। এবং আমি এই ঘটনার প্রেক্ষাপটে আরেকটি কথা বলতে চাই যে গণ অভ্যুত্থানকারী শক্তি যারা আসলে যাদের বন্ধু বান্ধব, যারা আত্মীয় স্বজন, যাদের সহপাঠীরা এখানে জীবন হারিয়েছে, যে শহীদরা, এই শহীদরা কিন্তু আমাদের সমাজে এখনো আছেন, আহতরা আছেন, তারা ঐক্যবদ্ধ আছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে অভিনব একটি ঘটনা ঘটছে, যেটা হলো যে এই অভ্যুত্থানের শক্তি একই সাথে সরকারে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সরকারে অবস্থান নিয়েছে, একই সাথে রাজপথে অবস্থান নিয়েছে, নতুন রাজনৈতিক শক্তির মাধ্যমে বাংলাদেশের অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য একটু টেকসই উন্নয়নের মাধ্যমে একটা নতুন জাতি গঠনের প্রচেষ্টায় কিন্তু লিপ্ত আছে। এই যে ব্রতী যেই তরুণ প্রজন্ম, বাংলাদেশের আপনারা জানেন সবচেয়ে বড় শক্তি এই মুহূর্তে বাংলাদেশের তরুণ প্রজন্ম, যেটা আগামী 30 বছর পরে থাকবে না। তো আমরা আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে উৎকর্ষতম সময়ে এসে আমরা এই জেনারেশনাল একটা যে ডিভিডেন্ড অথবা জেনারেশনাল একটা ইকুইটি এখানে নিতে চাচ্ছে, এই জায়গায় আসলে কোনো পরাশক্তি অথবা কোনো পতিত শক্তির আস্ফলনে আসলে এই শক্তি বিভ্রান্ত হবে না। এই মেসেজটা আমরা জাতির সামনে ধন্যবাদ আপনাকে। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। সাইফুল হক, আপনার কাছে যে গতকালকে কিন্তু এই যে 6টি সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটি, এবং সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটি বিষয় এসছে যে 72-এর সংবিধানের মধ্যেই ফ্যাসিবাদের বীজ রোপিত ছিল, এটি সংবিধান সংস্কার কমিশন বলেছে। তো আপনার কি মনে হয় যে আসলেই কি 72-এর সংবিধানের কোন জায়গাটায় মনে হয়েছে যে ফ্যাসিবাদের বীজ রোপণ করা ছিল? আপনি কি একমত এই বক্তব্যের সাথে? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট আমি কিছুটা দেখেছি গতকাল প্রকাশন। এটাকে আমরা, এটা অনেক বড়, এটাকে আমরা ডাউনলোড করেছি, পুরোটা দেখার সুযোগ হয়নি। আমাদের একটা টিম আছে, তারা এটাকে দেখবেন, তারা এটা ইতিমধ্যে একটা পর্যালোচনা করবেন। 72-এর সংবিধান তো আকাশ থেকে পড়েনি। পাকিস্তানি জমানার আমাদের 23 বছরের যে লড়াই, বিশেষ করে 69-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান, 70-এর যে নির্বাচন, এবং আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা, অধিকারের আকাঙ্ক্ষা, তার সাংবিধানিক আইনগত প্রকাশ ছিল 72-এর সংবিধান। এবং তখন আপনি বুঝবেন দুনিয়াব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, পুঁজিবাদ বিরোধী লড়াই, তখন কিউবার বিপ্লব হয়েছে তার 1 দশক আগে, ভিয়েতনামে তখন মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, দুনিয়াব্যাপী একটা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, ঔপনিবেশিক জল থেকে বেরিয়ে আসার যে মানে জাতিগত মুক্তির যে সংগ্রাম, কমিউনিজমের জয় জয়কার, এর একটা ছাপ পড়েছে আমাদের মুক্তি সংগ্রামের ভেতরও। ওই বছরই শ্রীলঙ্কাতে একটা জেভিপি, এখন যারা ক্ষমতায় আছেন, জনমুক্তি পেরামোনা, তাদের নেতৃত্বে একটা যুব বিদ্রোহ হয়েছিল 1971 সালে। সেটা ব্যর্থ হয়েছে, হাজারো তরুণ তারা সেখানে নিহত হয়েছেন। তার মানে বৈশ্বিক আঞ্চলিকভাবে একটা বিপ্লবী ঢেউ, বিপ্লবী জাগরণ
সাম্যের, সমাজতন্ত্রের, গণতন্ত্রের, তারপরে মানবিক অধিকারের, তার রিফ্লেকশন হচ্ছে ৭২-এর সংবিধানটা। এই কনটেক্সটটা বিবেচনার মধ্যে রাখাটা যদি না রাখেন, তাহলে বুঝতে হবে আপনার কোনো ইতিহাসের যে চৈতন্য, একটা জিনিস হঠাৎ করে মাটি থেকে এটা জন্ম নেয়নি। এটা এই দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষিতে, গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এটা তৈরি হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ এটা দল হিসাবে আওয়ামী লীগ তো কোনো সমাজতন্ত্রের দল না, আওয়ামী লীগ কোনো একটা বিপ্লবী ধারার কোনো দল না। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে মানুষের অধিকার মুক্তির, সাম্যের, সমাজতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেটাকে তখন বাইপাস করে কারো পক্ষে তখন সংবিধান তৈরি করা সম্ভব যাওয়ার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, ৭২-এর সংবিধান, ৭২-এর বড় জায়গাটা ছিল যারা এই সংবিধান তৈরি করেছেন তারা পাকিস্তানের এলএফওর অধীনে পাকিস্তানের সংবিধান তৈরি করবার জন্যই 1970 সালে নির্বাচিত মানে কেন্দ্রীয় এবং প্রাদেশিক পরিষদের প্রতিনিধিরা এক জায়গায় হয়ে এটাকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে ঘোষণা দিয়ে ৭২-এর ৪ নভেম্বর আমাদের যে ৭২-এর সংবিধান যে গ্রহণ হলো, সেটা এই প্রেক্ষিতে। তখন একটা দুর্বলতা ছিল, পাকিস্তানি কাঠামোর মধ্যে আপনি যে সংবিধানের জন্য তৈরি করার জন্য প্রতিনিধি, একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা গঠিত জাতি রাষ্ট্রের জন্য তো সেরকম জনপ্রতিনিধিরা সেটা হতে পারে না। দরকার ছিল নতুন নির্বাচন, একটা মানে গণপরিষদের একটা নির্বাচন তখন এখানে অনুষ্ঠান করা। তো সেটা নিয়ে তখনও সমালোচনা ছিল। আর গুরুত্বপূর্ণ হলো তখন শেখ মুজিবুর রহমানের যে আইকনিক যে ব্যক্তিত্ব, সেটাকে মাথায় রেখেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো ওটাকে বিবেচনা রেখে এটা তৈরি করা হয়েছিল। ৭২-এর সংবিধানের তখনও কোনো কোনো ধারা নিয়ে সমালোচনা ছিল, আপত্তি ছিল। তারপর তো আমরা দেখলাম যে এই ৭২-এর সংবিধান থেকে সুরঞ্জিত সেনগুপ্ত তো বোধহয় অপোজ করেছিলেন এটা। সুরঞ্জিত সেনগুপ্ত এবং আরও কয়েকজন তারা অপোজ করেছিলেন, সমালোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন তারা। এরপরে যেটুকু ছিল, তারপর তো আপনি জানেন যে ৭৫ সালে প্রথমে বাকশাল গঠন করার মধ্য দিয়ে যে সাংবিধানিকভাবে বহুদলীয় গণতন্ত্রের যেটুকু রাজনৈতিক তৎপরতা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরবর্তীকালে তো 17টা সংশোধনী এসছে। তার মানে সংবিধানের যেটুকু গণতান্ত্রিক এমনকি অসাম্প্রদায়িক চরিত্র ছিল সেটাকে নষ্ট করে পুরোপুরি অগণতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রী এবং প্রধানমন্ত্রী কেন্দ্রিক চূড়ান্ত একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো ছিল ৭২-এর এই সংবিধান। অর্থাৎ সাংবিধানিক স্বৈরতন্ত্রের উৎস ছিল ৭২-এর এই সংবিধান। এবং তারপরে আপনি জানেন যে যখন যারা ক্ষমতায় গেছে তাদের প্রয়োজনে তারা অধিকাংশ সংশোধনীগুলো তারা নিয়ে এসছে। যে কারণের জন্য আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা অনেক বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বশেষ আমরা যুগপৎ আন্দোলনে যারা আমরা যুক্ত ছিলাম, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ রাজপথের সকল বিরোধী দল যারা যুগপথে ছিলেন, তখন আমরা ৩১ দফা আমরা সংশোধনীর প্রস্তাব আমরা নিয়ে আসছি যে আমরা সংবিধানে যে অগণতান্ত্রিক এটার যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো তার পরিবর্তন থেকে শুরু করে অনেকগুলো প্রস্তাবনা আমরা কিন্তু সেখানে হাজির করেছি। এখন আপনি ৭২-এর সংবিধানকে এটাকে আপনি মুজিববাদী সংবিধান আখ্যায়িত করা ঐতিহাসিক, এই কথাটা আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এবারই প্রথম শুনলাম। যারা আমরা এটা তীব্র সমালোচনা করেছি বিভিন্ন সময়, এ কথা অতীতে আমরা কাউকে বলতে শুনিনি, আমরা এবারই শুনলাম। তো এগুলো হচ্ছে মানে এগুলো যখন আপনি কথা বলেন তখন এই ঐতিহাসিক যে রাজনৈতিক প্রেক্ষিত তখন এগুলো বিবেচনার মধ্যে তখন নেওয়া হয় না। ফলে আমরা নিশ্চয়ই এখন আমরা এই সংবিধানের আমরা তো পরিবর্তন চাই, তার গণতান্ত্রিক সংস্কার চাই এবং সমূলে আলাপ আলোচনা করে আমরা রূপান্তরের জায়গাটা আমরা আনতে চাই। কারণ এখন কারণ ৭২-এ এই সংবিধানের মধ্যে যেটুকু কনসেনসাস তৈরি হয়েছিল ৫৪ বছরে, শুধু হাসিনার এই কেবলমাত্র ১৬ বছর না, আগের ৫৪ বছরে এর হাত পা নাক কেটে, যেটা বললাম এখানে একটা অগণতান্ত্রিক এটাকে একটা ক্ষমতা কাঠামো এখন তৈরি, সেজন্য এই সংবিধানের পরিবর্তনের প্রশ্ন এসছে, সংস্কারের প্রশ্নটা সেখানে আলোচনা এসছে। আবার আপনি তো এই সংবিধানে আবার শপথ গ্রহণ করেছেন, রাষ্ট্রপতির কাছে আবার গেছেন এবং উচ্চ আদালতে যে রেফারেন্স নিয়ে সরকার গঠন, সব কিছু কিন্তু বিদ্যমান সংবিধানের আওতার মধ্যে। যে সংবিধানের বাইরেও যে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, সেটা হয়েছে অভ্যুত্থানকারী ছাত্র তরুণ রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের যে
বোঝাপড়া সমঝোতা তার ভিত্তিতে অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি। ফলে আপনি অনেক উত্তরাধিকার আপনাকে বর্জন করতে হবে, আবার অনেক উত্তরাধিকার আপনাকে ধারণ করার প্রশ্ন আছে। আপনি সকল উত্তরাধিকার যদি আপনি বর্জন করেন তাহলে তো বুঝতে হবে যে আপনার ইতিহাস, আমাদের ইতিহাস তো নিশ্চয়ই 2024 সাল থেকে শুরু হয়নি। আমাদের ইতিহাস শুরু হয়েছে যদি বলি 52, 62, 54 যুক্তফ্রন্ট, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আমাদের যে দীর্ঘ লড়াই 9 বছরে, তাহলে এর একটা বড় দাগের মাইল ফলকের জায়গাগুলো আছে। ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তারা হাজির করেছেন। কিন্তু এটা নিয়ে আমি একটু জাস্ট যোগ করতে চাই যে ওনাদের অনেকগুলো ভালো প্রস্তাব আছে, এগুলো কিন্তু প্রেস করাও হচ্ছে। কিন্তু একটা সমালোচনা আমি গত দুদিনে দেখছিলাম যে ওই কিছু কিছু প্রস্তাবনা এসছে যেটি আসলে এটার অর্থনৈতিক দিকটা হয়তো চিন্তা করা হয়নি, যেটি বাস্তবায়ন করতে গেলে সেটার সক্ষমতা বাংলাদেশের আছে কি না। একদিকে প্রদেশ করার কথা বলা হচ্ছে, যেখানে প্রচুর অর্থের সংশ্লিষ্টতা থাকবে, আবার ইয়ে করার জন্য অর্থশাস্ত্রের জন্য আবার মন্ত্রীর সংখ্যা কমিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তো একটু কন্ট্রাডিক্ট করে বিভিন্ন জায়গায়। আমি আপনার সঙ্গে একমত হব ব্যাপারে, কারণ আমাদের এখানে যে আমাদের যে 56,000 বর্গমাইলের যে আমাদের যে স্টেট, আমাদের যে ভৌগোলিক আমাদের যে সীমারেখা, বাস্তবে এটা নিয়ে কারো কারো মধ্যে আলোচনা আছে, প্রস্তাব আছে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা প্রস্তাব করলেই যে এটা গ্রহণ হবে ব্যাপারটা এরকম না। এটা তো রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডাররা সবাই তো একমত হবার প্রশ্ন আছে। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে আপনি কোনো কিছু আপনি ইম্পোজ করে দেবার কোনো সুযোগ নেই, চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। কেন? কারণ যে কোনো প্রস্তাবনা এটাকে তো পরবর্তীকালে আপনি এটাকে আইন প্রণয়ন করবেন, সংবিধানে যুক্ত করবেন। যদি এটা টেকসই করতে হয় তাহলে বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আপনি আজকে চাপিয়ে দিলেন, কিন্তু তারপরে এরপরে ইলেক্টেড পার্লামেন্ট বা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা তারা একমত হলো না, তাহলে তো এটা কোনো লাভ হলো না। তাহলে আপনার একটা ন্যাশনাল কনসেনসাস এখানে দরকার আছে, যেটা আপনি বলছিলেন ওটা করছেন। আমি এটা মনে করি আধুনিক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চেহারা কি, রাষ্ট্র কাঠামোটা ছোট হবে। রাষ্ট্রের আপনি এখনো পর্যন্ত আমি বলি বাংলাদেশ রাষ্ট্রের তুলনায় আমাদের রাষ্ট্র কাঠামো অনেক বড়। মানে রাষ্ট্রের গঠন মানে একদিকে রাষ্ট্র যেমন নাগরিকের নিরাপত্তা সেবা যেমন নিশ্চিত করে, আবার রাষ্ট্র হচ্ছে একটা বল প্রয়োগের একটা প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে আবার একটা বল প্রয়োগের প্রতিষ্ঠান। বৈধভাবে বল প্রয়োগ করতে পারে কেবলমাত্র রাষ্ট্র। তাকে একটা আইনি কাঠামোর মধ্যে তাকে বল প্রয়োগ করতে হয়। সেই বল প্রয়োগের জন্য নাগরিকদের সম্মতি লাগে, নাগরিকদের বোঝাপড়া লাগে, সেটা ছাড়া আপনি বল প্রয়োগ করাটা যায় না। এখন আপনি সেজন্য বরঞ্চ রাষ্ট্রের, আমি প্রায় বলি, বিশেষ করে বাজেটের সময় বলি, শ্বেত হস্তির মানে সাদাহাতি পালার, মানে রাষ্ট্রের খরচ যত কমানো যায় এই কমিয়ে আপনি কল্যাণধর্মী কাজে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, বরঞ্চ এই সমস্ত ক্ষেত্রে আপনি আমাদের যেটুকু সহায় সম্পদ সেটাকে বর্ধিত আকারে সেখানে আপনি বিনিয়োগ করবেন। একদিকে মন্ত্রী পরিষদের আকার ছোট করতে বলছেন, আবার আপনি বিভাগ, তার মানে বিভাগ হবে, সেখানে বিভাগীয় পরিষদ হবে, সেখানে তারপরে এরপরে দাবি উঠবে প্রদেশ, না তারপরে দাবি উঠবে প্রদেশ করেন, সচিবালয় হবে, কর্মকর্তা হবে, কর্মচারী হবে। আপনি এক শ্বেতহস্তি পালন করতে যে আমাদের নাভিশ্বাস, তার মানে আমরা অনেক সময় বলি যে রাষ্ট্রীয় ব্যয়টা কমিয়ে আনেন। তার মানে আপনি এখন আবার এটাকে আবার 4টা ছোট ছোট রাষ্ট্রের মধ্যে আপনি আবার রাষ্ট্র তৈরি করতে যাচ্ছেন। আমি মনে করি ক্ষমতার খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিকেন্দ্রীকরণ করা। আমাদের ইউনিয়ন পরিষদ আছে, আমাদের আমাদের উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ এখন ইলেক্টেড না, পৌরসভা আছে। এটাকে কতখানি আপনি গণতান্ত্রিক করতে পারেন, প্রতিনিধিত্বমূলক করতে পারেন। তারা তাদের রাজস্ব সংগ্রহ, বাজেট অ্যালোকেশন থেকে শুরু করে, অর্থাৎ স্থানীয় সরকারের আইডিয়াটা কি, দরজা খুললে আপনি নাগরিক সেবাটা আপনি পাবেন। এটাই হলো স্থানীয় সরকারের ধারণাটা হচ্ছে এটা। কিন্তু বাস্তব স্থানীয় সরকার এখন চট দখলের মতন, একটা নতুন জমিদারি, নতুন পত্তনি, নতুন এই এলাকাটা আমার আর কি। এবং গত 1.5-2 দশক ধরে এরকম একটা ধারণা দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ লাগবে, কিন্তু সেটা আপনি 4 বিভাগ অথবা
প্রদেশ গঠন করার মধ্য দিয়ে না, এক্সিস্টিং কাঠামোকে কতক্ষণে আমরা ডেমোক্রেটাইজ করতে পারি, প্রতিনিধিত্বমূলক করতে পারি, এমনকি প্রতিনিধিরা জবাবদিহি করবেন কিনা। গুরুত্বপূর্ণ প্রস্তাব দরকার ছিল, আমি জানি এই প্রস্তাব সম্ভবত নাই। আইন প্রণেতারা তারা তাদের ভোটারদের কাছে তারা জবাবদিহি তারা করবেন কিনা, এটা হচ্ছে কল ব্যাক সিস্টেম। ধরেন আমি আপনাকে ভোট দিয়ে আমি আমার নির্বাচিত প্রতিনিধি তৈরি করলাম, আপনি যদি আমার ম্যান্ডেট রাখতে না পারেন, আপনি যদি আপনার ভোটারদের আকাঙ্ক্ষা আপনি যদি প্রতিনিধিত্ব করতে না পারেন, তাহলে ডেফিনেট একটা অংশ চাইলে আপনাকে ব্যাক করে আনতে পারবে, আপনাকে কল ব্যাক করতে পারবে। এটা বহু আগে 1871 সালে প্যারি কমিউনে শ্রমিকদের প্রথম যে রাষ্ট্র হয়েছিল প্যারিসে, সেখানে প্রথম এই কল ব্যাক সিস্টেম ওরা এখানে তারা এটা চালু করেছিল। পৃথিবীর কিছু কিছু কল্যাণকামী রাষ্ট্রে এরকম কিছু কিছু বিধান আছে, অধিকাংশ দেশে এগুলো কার্যকর করা যায়নি। আমরা অনেকগুলো প্রস্তাব আছে ভালো, এগুলো নিয়ে আমাদেরকে তো আলাপ করতে হবে। আপনি এখানে সংবিধানের উপরের টায়ারের আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা একটা নীতিগত আলোচনা হয়েছে, এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আলোচনা হবে। প্রধানমন্ত্রী কেন্দ্রিক একচ্ছত্র ক্ষমতা কমানোর জন্য সংবিধানের 70 অনুচ্ছেদের আমরা পরিবর্তন চেয়েছি, এটা নিয়েও একটা আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এবং নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের একটা যৌক্তিক, লজিক্যাল, রেশনাল ভারসাম্য আছে কিনা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করছে কিনা। অধিকাংশ সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের অভিজ্ঞতা কি, নির্বাহী বিভাগের কর্তৃত্বে সাংবিধানিক প্রতিষ্ঠান চলছে। যেই বিচার থাকে মানুষের আশ্রয়ের শেষ জায়গা, গত 16 বছরে সেই বিচার বিভাগ ছিল বিরোধী দলের দমনের, নিপীড়নের সবচেয়ে বড় হাতিয়ার ছিল বিচার বিভাগ। যেখানে আপনি শেষ আশ্রয় নেবেন সেটা ছিল নিপীড়নের সবচেয়ে বড় হাতিয়ার। হয় বিরোধী নেতাদেরকে জেলে থাকতে হয়েছে, অথবা কোর্টের বারান্দায় তাদেরকে কিন্তু আসতে হয়েছে। তাহলে এই যে বিচার বিভাগ, তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ, এখানে অসংখ্য প্রস্তাবনা আছে। আবার ধরুন একই সাথে খুব গুরুত্বপূর্ণ যে আপনি পার্লামেন্ট মেম্বাররা এত ইঁদুর প্রতিযোগিতার হলো কারণটা কি? কারণ নির্বাচন এখন একটা ব্যবসায় পর্যবেসিত হয়েছে। নির্বাচনটা ব্যবসা হবে কিনা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আইন প্রণেতা নির্বাচন টাকার খেলায় পর্যবেসিত হয়েছে। তাহলে আইন প্রণেতারা তারা ল মেকার, তারা আইন প্রণয়ন করবেন, রাষ্ট্রের নীতি নির্ধারণ করবেন, যুগোপযোগী আইন প্রণয়ন করবেন, সংস্কার করবেন। তারা যদি লোকাল গভর্নমেন্টের সঙ্গে জড়িয়ে পড়েন, ইট, গম, চাল এটার ভাগ বাটোয়ারা বন্টন, অথবা থোক বরাদ্দের জন্য স্কুল কমিটি, মসজিদ কমিটি, এগুলোর জন্য, এগুলো যদি তারা যুক্ত থাকেন, তাহলে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যে তারা কিন্তু তাহলে স্থানীয় সরকারকে আমরা যে এম্পাওয়ার করতে চাই, সত্যি একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তাকে যে আমরা গড়ে তুলতে চাই, সেটা হবে না। এবং এটা এমপি হিসেবে একটা খবরদারিতে তখন লোকাল গভর্নমেন্টগুলো তখন তারা কিন্তু কাজ করেন। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার। তাহলে দেখবেন যে পার্লামেন্ট নির্বাচন কেন্দ্র করে যে ইঁদুর প্রতিযোগিতা, যে কোনো মূল্যে খরচ করার কথা 25 লাখ টাকার বেশি না, কোনো প্রার্থী 25 কোটি 50 কোটি খরচ করে। কেন করে? এটাকে তারা ব্যবসাটা একটা বিনিয়োগের মতন মনে করে একবার যদি এমপি হতে পারে, আর যদি ক্ষমতাসীন দলের যদি হয়, তাহলে তো তার কপালটা খুলে গেল। যদি মন্ত্রী হতে পারে, তাহলে 50 কোটি হয়তো 5 বছরে 500 কোটি টাকা সে কিন্তু রিটার্ন নিয়ে আসতে পারবে। ইলেকশনটাকে মনে করে অন্য কোনো ব্যবসা কিন্তু এত টাকা মুনাফা করা সম্ভব না। এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে এখানে। ফলে সংস্কার বা ইলেকশন কমিশন, এই নির্বাচন সংক্রান্ত কমিশন যে সুপারিশগুলো দিয়েছে, শুধু এটা কাগজে থাকলে হবে না। এবার আমি দেখলাম যে ইলেকশন কমিশন নির্বাচনের এই ব্যাপারে খরচ কমানোর ব্যাপারে তাদের ডেফিনিট কোনো প্রস্তাবনা তারা হাজির করেনি। তারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য না। তারা এটা রাজনৈতিক দলগুলোর নীতিবোধের উপরে তারা কিন্তু ছেড়ে দিয়েছেন। এটা কোনো যুক্তির কোনো বক্তব্য না। এটা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সংস্কার জাতীয় ঐক্যমত কমিশনকে আমি স্বাগত জানিয়েছি। তারা যদি আলোচনা শুরু করেন, তারা ফেব্রুয়ারি আলোচনা শুরু করলে হয়তো প্রাথমিক ধাপে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, আমরা কথাবার্তা বলে আমরা যে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা নির্বাহী আদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব, 15 দিন 1 মাসের মধ্যে নেওয়া সম্ভব। আর অনেকগুলো সংবিধান সংস্কার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রিফর্ম অথবা যেগুলো মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ওখানে প্রস্তাবনাও আছে, সেগুলো কি করবে? রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডারদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করব। সাউথ আফ্রিকাতে আপনি খেয়াল করবেন একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে তারা একটা বোঝাপড়া তৈরি করেছিলেন। অপরাধীদের বিচার হয়েছে, ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের মধ্য দিয়ে অনেকে তারা গেছে, কিন্তু এরকম
যদি আপনি তাহলে তো যদি আপনি একটা বহুত্ববাদী সমাজ করতে চান, যদি আপনি ইনক্লুসিভ সমাজ তৈরি করতে চান, তাহলে সবাইকে তো আপনি এর সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে আপনাকে। এবার আমার অন্তর্বর্তী সরকার এই হিস্টোরিক্যাল উইজডম দেখাতে পারবেন কিনা, এরকম একটা স্টেটম্যানশিপ যে উইজডম, দূরদর্শিতা দেখাতে পারবেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা, নতুন বোঝাপড়া, নতুন সমঝোতা, নতুন এক ধরনের, যদি আমরা এক ধরনের চার্টার যদি তৈরি করতে পারি, যেটা সবার জন্য পলিটিক্যালি, নৈতিকভাবে যেটা অনুসরণ করতে আমরা বাধ্য থাকব পাবলিকলি, পলিটিক্যালি, তাহলে ইলেকশনে যখন আপনি যাবেন, এজেন্ডা নিয়ে যাবেন, নেক্সট পার্লামেন্ট তখন এটার ভিত্তিতে আইন করবেন এবং প্রয়োজনীয় সংশোধনী আনবেন, তাহলে আমাদের সামনের দিকে এগোনোর একটা পথ আছে। এটার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারকে কোনো বিশেষ দিকে ঝুঁকলে হবে না। সরকারকে তার এই জায়গাটা রেখে এই ন্যাশনাল কনসেনসাস কীভাবে বিল্ড আপ করতে পারেন, তাকে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে এই জায়গাটা তারা যদি ঠিক রাখতে পারেন, তাহলে আমাদের কিছু ভবিষ্যৎ আছে। ধন্যবাদ সাইফুল হক। আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে যেতে যাচ্ছি যে একই বিষয়ে আপনাদের সংগঠনের বক্তব্যটা কি, এই যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসলো, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন যেটি, এর মধ্যে আজকের আরেকটি বিষয় আমি যোগ করতে চাই এটির সাথে, যদি আপনি দুটো মিলিয়ে আপনি বলেন যে আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে। তার মানে উনি একটা শঙ্কা প্রকাশ করেছেন। তো আপনার কি মনে হয় যে ওনার শঙ্কাটা কোথায়? যেহেতু এখনকার যারা সরকারে আছে এবং এর বাইরে যারা আছে, এক ধরনের কনসেনসাস কিন্তু আছে যে আমরা কি চাই, প্রাথমিকভাবে সবাই একমত, পরবর্তীতে খুঁটিনাটি বিষয় নিয়ে সেটি আলাদা হতে পারে, কিন্তু যেহেতু এক ধরনের ঐক্যমত আছে, তারপরও প্রধান নির্বাচন কমিশনার কেন এ ধরনের শঙ্কা প্রকাশ করছেন? আলাউদ্দিন মোহাম্মদ। প্রথমত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়েই আসলে শুরু করা যাক, যেটা সাইফুল ভাই বিশদভাবে অনেক আলোচনার মধ্যে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় এখানে নতুন কিছু অ্যাড করা খুব ডিফিকাল্ট। তো কিন্তু একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে ৭২ সংবিধানের যে ঐতিহাসিক পটভূমির কথা উনি বললেন এবং ওই সময়কার যেই সারা বিশ্বে একটা বিপ্লবী প্রেক্ষাপট ছিল, সেটা আলোকে সংবিধান রচিত হয়েছে। তো খুব সম্ভবত সমাজতন্ত্রের ইনক্লুশনের শব্দটা বলতে গিয়ে এই কথাটাই এসেছিল আর কি। তো মূলত আমরা তো আমাদের যে প্রথম সংবিধান 1971 সালের 10 এপ্রিল যেই প্রথম ঘোষণাপত্র আসছে, যে কোনো বিপ্লবেরই ঘোষণাপত্রই তার প্রথম সংবিধান। তো প্রথম সংবিধানে যে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ বা সামাজিক সুবিচার, সেই ধারণাটাকে যে ৭২ সংবিধানে এসে পুরোপুরি আমরা নাই করে দিলাম এবং সংবিধানের মূলনীতিতে যে এই তিনটার কোনোটাই রাখলাম না, এইটাই কিন্তু ৭২ সংবিধান যত ভালোভাবেই হোক, হ্যাঁ, প্রক্রিয়াগত যেই দুর্বলতা আছে সেটা তো মানলামই, বাট এটার মধ্যে যত নীতিগতই থাকুক না কেন, আমরা আসলে এই ৭১-এর যে চেতনা, সেই চেতনার সাথে কিন্তু ৭২ সংবিধান প্রথমেই, এটা আমরা বলি সাংবিধানিক প্রতি বিপ্লব তখন করা হয়েছে। এখন 2024 সালে অথবা গণঅভ্যুত্থানের পর যেই নতুন সংবিধানের অথবা সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেক্ষেত্রে ওনারা আগের তিনটার সাথে এখানে নতুন দুটা যোগ করেছে। সেটা হলো ব্যক্তি কেন্দ্রিকতা এবং বহুত্ববাদ এবং গণতন্ত্র। তো বহুত্ববাদ এবং গণতন্ত্র তো আগের সংবিধানে ছিল, গণতন্ত্র না থাকার কোনো নেই। মূলত এখানে যে সমাজতন্ত্র ছিল, সমাজতন্ত্রের এটা কোনো প্রায়োগিক কোনো এখানে ব্যাপার ছিল না, এটা খুবই স্পষ্ট সব কিছু হবে, এটা জাস্ট ওই সময় বিপ্লবী প্রেক্ষাপটকে মাথায় রেখেই এটা লেখা হয়েছিল। তো এটা আসলে এখন সংবিধানে রাখার কোনো যৌক্তিকতা আছে কি না, যেহেতু আমরা আসলে সমাজতন্ত্র দূরের কথা, একটা মিনিমাম যে একটা বুর্জ ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে আমরা যেতে পারিনি। আমরা এখানে দেখেছি আসলে একটা লুম্পেন, একটা মানে শুধু বুর্জোয়া না, এখানে একটা লোটেরা তন্ত্র দেখেছি এখানে। তো সেই জায়গায় আসলে আমার মনে হয় সমাজতন্ত্র এখানে রাখার আসলে কোনো যৌক্তিকতা নাই। জাতীয়তাবাদ বাংলাদেশের যেই বিদ্যমান যে জাতিসমূহ আছে, এখানে স্বতন্ত্র জাতিগোষ্ঠীগুলো আছে, এখানে একটা বিভাজনের বীজ বপন করা হয়েছে। এবং আপনারা জানেন যে মূল যেই দুইটা আপনার বাংলাদেশে বিগ টেন পার্টি আছে, ওরা কিন্তু মূলত জাতীয়তাবাদকেই প্রধান আপনার ডিভিশনের কেন্দ্র হিসেবে ধরে নিয়েছে। একটা দল বাঙালি জাতীয়তাবাদ এবং আরেকটা দল সেখানে এটার এগেনস্টে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এসেছে। এখন এই যে জাতীয়তাবাদ, আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়
ছিল তাদের দুই দলের বিভাজনের ক্ষেত্রে, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ? না, আমার মনে হয় প্রথমত বিষয়টা হলো যে বাঙালি জাতীয়তাবাদ ইটসেলফ এটা একটা ফ্যাসিস্ট এলিমেন্ট ছিল, কারণ মুক্তিযুদ্ধ শুধু বাঙালিরা করে নাই। হ্যাঁ, আমরা আসলে মুক্তিযুদ্ধটাকে একটা ধর্মতাত্ত্বিক জায়গা থেকে দেখেছি। হ্যাঁ, এখন মূলত মুক্তিযুদ্ধ এখানকার বাঙালি, অবাঙালি এবং ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা আমরা যে স্বতন্ত্র জাতিগোষ্ঠী বলি সবার সম্মিলনেই মুক্তিযুদ্ধটা হয়েছে। আর যদি এমনও হতে পারে মুক্তিযুদ্ধটা বাঙালির স্বাতন্ত্র্য অথবা বাঙালির আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে হয়েছিল, কিন্তু এই ভূখণ্ডে যে মানচিত্রটা আমরা পেয়েছি, এই মানচিত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মানচিত্র তো অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদের অবদান এবং তাদের স্বীকৃতিটা যদি আমরা শুরুতেই সাংবিধানিকভাবে রাখতে পারতাম, তখন হয়তো আমাদের পার্বত্য চট্টগ্রামে এখন গত 53 বছর ধরে যে আমরা একটা মানে আমাদের জাতির সবচেয়ে আপনার ক্ষত স্থান বলা যায়, এবং আমাদের মিলিটারি কিংবা আমাদের রাষ্ট্রের নেচারটাই পরিবর্তন হয়ে যেত যদি আমরা সেই বিতর্কে অথবা সেই ধরনের কোনো আপনার ইনসার্জেন্সিতে রাষ্ট্র না জড়িয়ে পড়তো। সো আমরা বলি যে এটা খুব সুবিবেচিতভাবে করা হয়নি, এবং আমরা জাতিবাদী প্রশ্ন থেকে আমরা বের হয়ে আসতে চাই। মূলত এটা বাংলাদেশ বহু জাতির দেশ, এখানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, বাট অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদেরকে আমরা স্বতন্ত্র নৃগোষ্ঠী হিসেবে, স্বতন্ত্র জাতি হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত করতে হবে। আর এই জায়গায় আমরা মনে করি যে জাতীয়তাবাদের অথবা জাতিবাদীর তর্কটা এখন প্রাসঙ্গিক না। মূলত আমরা একটা রিপাবলিক গড়তে চাই, এখানে আইনের শাসন এবং সাংবিধানিকভাবে যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা কার্যকর করে গড়ে তুলতে পারি তাহলে জাতির প্রশ্নটা এখানে আসলে থাকবে না। আর বহুত্ববাদের যে ব্যাপারটা হয়েছে, বহুত্ববাদ আসলে আমি মনে করি জাতীয়তাবাদের এগেনস্টে গিয়ে আসলে বহুত্ববাদ কনসেপ্টটি এখানে আনা হয়েছে। আর বাকি বিষয়গুলো নিয়ে আমরা মনে করি খুব সন্তোষজনক, কারণ মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে একটা আপনার ডিক্লারেশন ছিল সেই ডিক্লারেশনটার প্রতিফলন এখানে আসছে। তারপর অন্যান্য যে বিষয়গুলো ৭০ ধারা কিংবা প্রধানমন্ত্রী ক্ষমতা কক্ষিগত করার ব্যাপারটা, এখানে একটা বিষয় খুবই স্পষ্টভাবে বলা দরকার, যেটা বলা হয় যে মুজিববাদী সংবিধান তো এর আগে কখনো কেউ উচ্চারণ করেনি। তো আসলে মূল বিষয়টা হলো ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেনদের যে সংবিধান বিতর্কে কিংবা সংবিধান রচনার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বেশ কয়েকটি ইন্টারভিউতেই আসছেন যে তারা আসলে রাষ্ট্রপতির ক্ষমতাকে এত বেশি করে কেন দিয়েছেন, এই প্রশ্ন উত্তরে তারা বলেছেন তাদের সামনে ছিল শেখ মুজিব। শেখ মুজিবকে একটা পার্টির চেয়ারম্যান হিসেবে চিন্তা করে, হ্যাঁ, একটা বিপ্লবোত্তর রাষ্ট্রের মানে এক স্থপতি, এবং মানে এটা পরবর্তীতে প্রতীয়মান হয়েছে যে আসলে ওনার ক্ষমতা কোথাও কমবে, ওনাকে কোথাও জবাবদিহির আওতায় আনবে, এরকম ব্যাপারটা আসলে সংবিধানের শুরুতেই রাখার কোনো সুযোগ ছিল না। কারণ পারসেপশন ছিল যে এখানে আমাদের রাষ্ট্রনায়ক আছে, আমাদের যা স্বাধীনতার স্থপতি আছে, জাতির পিতা আছে, সো ওনাকে এইটার কেন্দ্রবিন্দু করে পুরো সংবিধানটা গুছানো হয়েছে। এটা আমার কথা না, এটা ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং পরবর্তীতে তার যেই সংবিধান বিতর্ক রেফারেন্সগুলোতে এটা উঠে এসেছে। তো সেই ব্যক্তি কেন্দ্রিকতার জায়গা থেকে আমরা মনে করি যে ওই জায়গাটাই পরবর্তীতে আমরা দেখি যে ৭২-এ এটা সিস্টেম পরিবর্তন হয়েছে, ৭৪-এর প্রথমে এসে আমরা ৭৫-এর পরে যে পরিবর্তনগুলো এসেছে, ওই সংবিধানটাকে মূলত কাটাছেঁড়া করে শাসকগোষ্ঠী তার স্বার্থে ব্যবহার করেছে, কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক সংশোধনও করেছে। তো এই জায়গায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এখন আসছে সেটা হচ্ছে আমরা কেন ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও ৩ জোটের রূপরেখায় যেই আমরা টাস্ক ফোর্সগুলো হয়েছিল সেটা কেন আমরা পরবর্তীতে কোনো গণতান্ত্রিক সরকার সেগুলো বাস্তবায়ন করেনি, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে বুঝতে হবে যে আমরা ৫ দশকের বেশি সময় ধরে যে রাষ্ট্র এখানে স্থাপিত হয়েছে তার একটা মিনিমাম পাওয়ার ট্রান্সফার অথবা পাওয়ার ট্রান্সফার যে মেকানিজম, এখানে কেন সামাজিক চুক্তিটা এখানে বলবৎযোগ্য করা যাচ্ছে না? প্রবলেমটা কোথায়? এখন আমরা যদি বলি গত ৩টা নির্বাচন কিংবা আপনার গত ১৫-১৬ বছরের ফ্যাসিজম কিসের ভিত্তিতে টিকেছিল? সংবিধানের দোহাই দিয়ে টিকেছিল, সাংবিধানিকতার নামে টিকেছিল। এই সময়টাকে আমরা সাংবিধানিক স্বৈরতন্ত্র বলে আখ্যায়িত করতে পারি। এখন আমরা যদি বলি যে সত্যিকার অর্থে সংবিধান অনেক ভালো, অনেক অনেক মূলনীতি সব কিছুই আছে, কিন্তু সংবিধানটাকে এমনভাবে তৈরি করা হয়েছে এবং এমনভাবে এটাকে এমন একটা স্তরে নিয়ে আসা হয়েছে যে এই সংবিধান দিয়ে আসলে মানে সত্যিকার অর্থেই এই গণঅভ্যুত্থান ছাড়া আমাদের কোনো গতি ছিল না। ২০১৩ সালে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া বলেছিলেন যে উনি ক্ষমতায় গেলে প্রথমেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। মানে সংবিধানটা ২০১৪ সালের যে নির্বাচনটা পুরোপুরি ছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নির্বাচন, এবং নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে মাসাধিক কাল ধরে অবরোধ, হরতাল, অগ্নিসংযোগে যখন জাতি বিপর্যস্ত তখন কিন্তু সামহাও এটাকে সেটেল করা হয়েছে, কিন্তু এই সময়টা ছিল যে ৯৬-এর রেফারেন্সে ২০১৪ সালে নির্বাচন হয়েছে। ১৪ সালের নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে তখন ১৮ সাল কিংবা ২৪ সালের নির্বাচন, আসলে ১৮ সালের নির্বাচনটা ডেফিনেটলি আপনারা জানেন যে ১৮ সালের নির্বাচন একটা ফার্স্ট, একটা প্রহসন, এবং এই যে আমলাতন্ত্র যেটার প্রসঙ্গে আমি এসে শেষ করছি, মূলত আপনি যেটা বলছেন জনপ্রশাসন সংস্কার যেই প্রস্তাব, সেই প্রস্তাবে বাংলাদেশকে ৪টি প্রভিন্সে বিভক্ত করার কথা বলা হয়েছে। মূলত এখানে আমি নতুন কিছু
অ্যাড করবো না, শুধু একটা বিষয় অ্যাড করব। বাংলাদেশের এখন যে একটা ইউনিটারি গভর্নমেন্ট আছে, একটা ইউনিটারি স্টেট আছে, আপনি সেই স্টেটের মধ্যে আপনার যে স্থানীয় সরকার আছে, স্থানীয় সরকারকে এমন একটা জায়গা নিয়ে আসা হয়েছে, স্থানীয় সরকারের যেটা কখনো আগে হয়নি, যে মার্কা ভিত্তিক নির্বাচন, শুধুমাত্র মনোনয়ন বাণিজ্য এবং রাষ্ট্রের যে দলগুলো আছে তাদের একক ক্ষমতা একদম প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে সেখানেও মার্কা ভিত্তিক মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন করার সুযোগ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা বলবো যে মূলত আমাদের যেটা দরকার, আমাদের একটা বিকেন্দ্রে, কিন্তু আমরা তো ইন্ডিয়াতে দেখি যে ইন্ডিয়াতে তৃণমূল পর্যন্ত মার্কাতেই নির্বাচন হয়। ইন্ডিয়ার যে প্রাতিষ্ঠানিক, কিন্তু তাদের তো নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে না। এখানে আরও কিছু ব্যাপার আছে। ধরেন আমরা যখন স্থানীয় নির্বাচন আমরা নির্বাচিত করি, আমাদের এক একটা জায়গায় এক একজন একনায়ক নির্বাচন করি, যেটা রিকলের সিস্টেম ভাই যেটা বললেন, যে আমরা এটা আমাদের প্রস্তাবে দিয়েছি, প্রত্যাহারের সিস্টেম থাকতে হবে এবং সেক্ষেত্রে অনাস্থার সিস্টেম থাকতে হবে। মূলত আমরা নির্বাচন করি চেয়ারম্যানের নামে ওই এলাকায় 5 বছরের জন্য একজন একনায়ক। ইন্ডিয়াতে কিন্তু সেই সিস্টেম না। ইন্ডিয়াতে রোটেশন ওয়াইজ মেম্বার নির্বাচন করে কাউন্সিলে, মেম্বাররা সেখানে রোটেশন ওয়াইজ সেখানে মেয়র হয়, সেখানে চেয়ারম্যান হয়। তার মানে আপনি সরাসরি ব্যক্তিকে নির্বাচন করছেন না, আপনি একটা প্যানেলকে নির্বাচন করছেন। প্যানেল সেখান থেকে যাকে মানে রোটেট করে, এটা ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় যে চেয়ারম্যান হয় ডিপার্টমেন্ট, আপনি অবগত আছেন, এইগুলো কোনো আসলে রোটেশন অনুযায়ী, যে সিরিয়ালে আসবে সে চেয়ারম্যান হবে, 1 বছর 2 বছর থাকবে আবার সেই চেয়ারম্যান, এটার মধ্যে কোনো বিরোধ থাকে না। সো ইন্ডিয়ার যে প্রাতিষ্ঠানিক ভিত্তি বাংলাদেশের ভিত্তি কখনোই সেম না, এবং ইন্ডিয়ার সাথে আসলে এই জায়গায় আমাদের, আমি সে আলোচনা যাচ্ছি না, বাট আমরা বলছি যে আমাদের যেই প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানীয় সরকারকে ঢেলে সাজানো এবং স্থানীয় সরকারে জাতীয় যেই আপনার রাজনীতি আছে সেই রাজনীতির বাইরে গিয়ে সত্যিকার অর্থে জনগণের সমস্যা এবং জনগণের সমস্যা সমাধানের মতো করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে গোছাতে হবে। তারপর হলো যে বাংলাদেশের যে রেমিটেন্স আসে, রেমিটেন্সের সোর্স কিন্তু গ্রাম, কিন্তু আমরা দেখি যে রেমিটেন্সের টাকায় দেশ চলে, কিন্তু গ্রামে সেই রেমিটেন্সের অর্থ পৌঁছায় না, গ্রামের উন্নয়নে পৌঁছায় না। আমরা মনে করি যে গ্রামীণ উন্নয়নের জন্য গ্রামীণ যেই আপনার প্রশাসন আছে, প্রশাসন বলতে চান স্থানীয় সরকার বলছি, এটাও একটা বিষয়। আমাদের সংবিধানে কিন্তু স্থানীয় সরকার বলে কিছু নেই, এখানে আছে স্থানীয় প্রশাসন, স্থানীয় শাসন। আসলে এখানে স্থানীয় প্রশাসন যখন হয় তখন এখানে ব্যুরোক্রেসি এবং সুযোগে সুযোগে এখানে আমলারা এখানে প্রভাব বিস্তার করে। স্থানীয় সরকারকে সম্পূর্ণরূপে স্থানীয় সরকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারপর স্থানীয় সরকারকে যথাযথ এম্পাওয়ার্ড করে সেখানে তার নিজস্ব বাজেট প্রণয়নের ব্যবস্থা করতে হবে। সেই বাজেট এবং সেখানে যদি আমরা বলি সিভিল সোসাইটি কিংবা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা সেখানে একটা মনিটরিং কাউন্সিল হবে। সেই মনিটরিং কাউন্সিলের সাথে সে সময়ে সময়ে তার বাজেট কীভাবে ব্যয় হলো জবাবদিহি করবে। যেখানে যে অফিসগুলো আছে চেয়ারম্যান অফিসের সামনে সে আপনার এখানে যেটা আমরা বলি হিসাব ঝুলিয়ে রাখবে। তারপর যদি তাদের মধ্যে কোনো করাপশন থাকে, কিন্তু তারাই তো জনগণ দ্বারা নির্বাচিত, আবার তাদেরকে মনিটরিং এর জন্য আবার আলাদা কমিটি এটা চেক অ্যান্ড ব্যালেন্স, কারণ জনগণ দ্বারা নির্বাচিত ঠিক আছে, কিন্তু আমরা দেখি যে 5 বছরের জন্য আপনি মানে একেবারে ম্যান্ডেট দিয়ে দেবেন এই ব্যবস্থাটা যাতে না হয়। তারা যাতে টাইম টু টাইম, যেমন সে যখন দ্বিতীয় বাজেট দিবে তার প্রথম বাজেটের একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার একটা মিটিংয়ে এটা হয়ে যাবে যে ঠিক আছে এটা স্যাটিসফ্যাক্টরি। মসজিদের ইমাম হতে পারে, মন্দিরের পুরোহিত হতে পারে, স্কুলের হেডমাস্টার হতে পারে, এলাকার যে গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ তাদের স্থানীয় আপনার সরকারে যুক্ত করতে হবে। এখানে এই প্রেশার গ্রুপটা না থাকলে আমরা যখন মানে ইভেন স্থানীয় সরকার কিন্তু উপজেলা পর্যায়ে বলে, গ্রাম পর্যায়ে বলে, এখন গ্রামীণ অর্থনীতির আকার বড় হচ্ছে, সেই আকার অনুযায়ী কিন্তু আমাদের যে স্থানীয় সরকার মূলত লুটপাট তন্ত্রের মানে নির্বাচনের বাজেটের আকার বড় হচ্ছে, কিন্তু তাদের যোগ্যতা এবং তারা কিভাবে স্থানীয়ভাবে, বিশেষ করে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রভাব, আরেকটা বিষয় আমরা দেখি যে গ্রামে গঞ্জে যে অনেক ফ্রিল্যান্সাররা বাড়িতে বসে বসে এখন আপনার বৈশ্বিকভাবে যুক্ত হচ্ছে, এই যে একটা নতুন ডিমান্ড, নতুন নিডকে আসলে স্থানীয় সরকার এবং নির্বাচিত প্রতিনিধিরা বুঝে কিনা সেই বোধগম্য রকম করে এমনভাবে সাজাতে হবে যাতে সত্যিকার অর্থেই আপনার যারা যোগ্য ব্যক্তি, যারা এই ব্যবস্থাটাকে বুঝে, জনগণের প্রয়োজন বুঝে, তারা স্থানীয় সরকার আসতে পারে এবং এটাকে একটা ইফেক্টিভ সরকারের মেকানিজমে প্রতিষ্ঠা করতে পারে। এই প্রেক্ষাপটে আরেকটা বিষয় বলি, আমরা সবসময় যেটা দেখি নির্বাচনে একটা ব্যাপার থাকে যে সবসময় আপনার স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক সরকারের আন্ডারে করার একটা বাধ্যবাধকতা আমরা রাজনৈতিক সরকারগুলোর মধ্যে দেখি, কিন্তু আমরা মনে করি আসলে এই যে একটা বাধ্যবাধকতা অথবা এটা চাওয়া, এই চাওয়াটার মধ্যে এখানে একটা হেজেমনি, এখানে তাদেরকে নিয়ন্ত্রণ করার একটা অভিলাষ যুক্ত আছে। এজন্য আমরা এটাও বিশ্বাস করি যে স্থানীয় সরকার নির্বাচন একটা স্বাধীন স্বতন্ত্র বডির মাধ্যমে হলে তখন আপনার রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণ সেখানে কম থাকবে এবং স্থানীয় সরকার তুলনামূলকভাবে সক্রিয়ভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে। ধন্যবাদ। আমরা একটু সাইফুল হকের কাছে আসতে চাই। সর্বশেষ আমাদের হাতে সময় খুবই কম, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি আজকে বলেছেন যে রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে সেই আগের মতোই নির্বাচন হবে, উনি এই অবস্থায় এই শঙ্কাটা কেন প্রকাশ করছেন? কি আমি মনে করি না, এটা তো ওনার শঙ্কার, আমি তো উনি মূলত
অতীতের নির্বাচনের অভিজ্ঞতার আলোকেই কথাটা বলেছেন বলে আমার ধারণা। আমার সঙ্গে কথা হয়নি, আমি যেটুকু নিউজে দেখলাম। কারণ আমাদের এখানে তো রাজনৈতিক যারা ক্ষমতায় থাকেন, আমি মানে বিগত তিনটা বা চারটা নির্বাচন তো বটেই, আগেও কম বেশি প্রভাবিত হয়েছে। কারণ যারা ক্ষমতায় থাকেন তারা নির্বাচন কমিশনকে তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি কার্যত তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে চান। এবং দুর্ভাগ্যজনকভাবে গত 16 বছর নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদা, সম্মান, তার দায়িত্ব সবটাকে সে ভুলুণ্ঠিত সে করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে বাংলাদেশে কোনো কিছুর অবশিষ্ট ছিল না। ফলে তারা তো অপরাধ এখানে সংগঠিত হয়েছে। নির্বাচন কমিশন বাস্তবে সরকারি দলের একটা এক ধরনের এক্সটেন্ডেড অঙ্গ সংগঠনের মতন, অন্যান্য দলের মতন এটাও একটা সংগঠন হিসেবে তারা এটাকে ব্যবহার করেছে। সেই অভিজ্ঞতা থেকে কথাটা বলা হয়েছে। আমি মনে করি ধরুন সামনে যে নির্বাচন, পক্ষ কারা, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন, সরকার যে অন্তর্বর্তী সরকার আছেন, আমি বিশ্বাস করতে চাই সরকারের অধীনে আমরা নির্বাচনটা হবে এবং সরকার একটা গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন, শেষত কারা, ভোটাররা। এই যে চার পক্ষের এটা একটা বলতে সম্মিলিত একটা অর্কেস্ট্রার মতন, একটা যৌথ একটা দোতনার মতন, একটা রাজনৈতিক দল, সরকার, নির্বাচন কমিশন এবং জনগণ। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্টেট যেখানে ফাংশন করে, যে সরকার ক্ষমতায় থাকেন তারা যদি একটা নিরপেক্ষ নির্বাচন করতে চান, অধিকাংশ ক্ষেত্রে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন সম্ভব। এটা আমাদের অতীত অভিজ্ঞতা। এবং কেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা এসছে কেন এসে, এ কারণের জন্য নির্বাচনকে তারা তো একটা দখলদারিত্ব, কর্তৃত্ব, তারা আসলে নির্বাচন চান না। তারা নির্বাচনের নামে পরবর্তী 4-5 বছরের জন্য তারা ক্ষমতা, তারা একটা এক্সটেনশন চান, নির্বাচনের একটা সিল তারা দেখতে চান। এই ঐতিহ্য থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই বলে আমি মনে করি প্রধান নির্বাচন কমিশন তিনি এটা কনসার্ন ব্যক্ত করেছেন। সুতরাং আগামী নির্বাচনে আমি মনে করি সরকার, নির্বাচন কমিশন বা কারো বিশেষভাবে কেউ এটাকে অযৌক্তিকভাবে বা ইল্লিগালি কেউ প্রভাবিত করবার চেষ্টা করবেন না। একটা স্বচ্ছ, গণতান্ত্রিক, একটা অবাধ একটা জায়গাটা হবে। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। আমাদের মানুষ তো এখানে গণতন্ত্র বলতে বোঝে একদিনের সে রাজা, সে ভোট দিতে পারলো কিনা। ভোট দিতে না পারার জন্য তিনি ভোট দেওয়ার পরে এমপি সাহেব, মন্ত্রী সাহেব কী করলেন খবর রাখে না, কিন্তু ভোট দিতে না পারার তার যে বেদনাবোধ, তার যে হিউমিলিয়েশন, এটা কিন্তু প্রচণ্ড। কারণ ভোট সে বলতে ব্যক্তি মানুষ হিসেবে সে তার যে সভরেন মানুষ, তার যে ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, ভোটটা হচ্ছে তার একটা সিম্বলিক, একটা পলিটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন, তার পলিটিক্যাল পাওয়ারের এক ধরনের এক্সপোজার কিন্তু তার কাকে ভোটটা। সুতরাং সেই ভোটটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হওয়া দরকার। বাংলাদেশটা যদি আমরা আলাপ আলোচনা করে আমরা প্রয়োজনীয় পরিবর্তন, সংস্কার বা রূপান্তর, যদি আমরা একটা ন্যাশনাল বোঝাপড়া এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করতে পারি, সরকার সফল হবে। অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়টাকে আমরা সংহত করতে পারবো। বাংলাদেশ হয়তো ভবিষ্যতের জন্য একটা গণতান্ত্রিক পথে হাঁটতে পারবে। ধন্যবাদ আপনাদের। আমরা একদম শেষে চলে এসেছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। মাঘ মাসেও তাপমাত্রা অনেকটাই বেশি, ঠান্ডা গরমের মাঝামাঝি অবস্থায় শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।